তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমি ফিরে আসলাম আর্থিক বিবরণীতে অগ্রিম ব্যয় সমন্বয় কিভাবে করতে হয়। তো অগ্রিম ব্যয় কিছুক্ষণ আগে আমরা বকেয়া ব্যয়ের সমন্বয়ের সমাধান দেখলাম। সেখানে দেখেছি বকেয়া খরচ সবসময় খরচের সাথে যোগ হয় আর দায় পাশে বসে। বাট অগ্রিম ব্যয় যদি থাকে তাহলে আমরা বিষয় দায় বিবরণীতে এই খরচ থেকে বিয়োগ করব। যে খরচ অগ্রিম থাকবে ওই খরচের সাথে বিয়োগ করব। যেমন ভাড়া যদি অগ্রিম থাকে ভাড়ার সাথে বিয়োগ, বেতন যদি অগ্রিম থাকে বেতনের সাথে বিয়োগ, মজুরি যদি অগ্রিম থাকে মজুরি থেকে বিয়োগ, বিজ্ঞাপন যদি বিলম্বিত বা অগ্রিম থাকে তা বিজ্ঞাপন থেকে বিয়োগ। এবং এটা আবার সম্পদ পাশে বসবে। আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ পাশে অগ্রিম খরচ নামে লিখবো। অর্থাৎ অগ্রিম খরচটা একবার ওই খরচ থেকে বিয়োগ হবে আর একবার চলতি সম্পদ পাশে বসবে। এবার আমরা একটা একটা করে 20টা অগ্রিম খরচের সমন্বয় দেখব, খুব মন দিয়ে দেখব। তাহলে আমরা ওই যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। মনে করি সমন্বয়ে বলা আছে ভাড়া খরচ বাবদ 3000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, রেয়া মিলে ভাড়া 15,000। রেয়া মিলের যে ভাড়া সেটা আমরা বিশদের বিবরণীতে লিখবো। সেখান থেকে বাদ অগ্রিম 3000 বিয়োগ করব, বিয়োগ করে এখানে লিখবো। আবার বলছি, রেয়া মিলে যে ভাড়া ছিল 15,000 ওইটা আমরা ভাড়া বলে সরাসরি লিখবো বিশদের বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে। সেখান থেকে অগ্রিম ভাড়া বিয়োগ করব। এবার এই যে অগ্রিম ভাড়ার টাকা 3000 টাকা, এটা কিন্তু আবার চলতি সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ পাশে লিখবো অগ্রিম ভাড়া। অর্থাৎ ভাড়া অগ্রিম ছিল, তা একবার ভাড়া থেকে বিয়োগ করলাম বিষয় বিবরণীতে, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে লিখতে হবে। এটা হচ্ছে কোথায় কোথায় যাবে আমি সেটা দেখাইলাম। অগ্রিম ভাড়া, বিমা, বিমা সেম, বিমা রেয়া মিলে দেওয়া আছে 3000, ওইটাকে লিখবো। সেখান থেকে বাদ অগ্রিম 600, যে বিমা অগ্রিম রয়েছে 600 টাকা, এটা সমন্বয়, এটা রেয়া মিল। তো বিমার যে 600 টাকা অগ্রিম আছে এটা বিয়োগ করব। সমন্বয় থাকলে বিয়োগ, অগ্রিম থাকলে বিয়োগ হয়। কি অগ্রিম ছিল? বিমা, বিমা ছিল রেয়া মিলে 3000 লিখেছি, সেখান থেকে অগ্রিমটা বিয়োগ করেছি। এবং আর্থিক অবস্থার বিবরণী যখন করব, এই যে অগ্রিম বিমা বিয়োগ করলাম 600 টাকা, ওইটা আবার সচলতি সম্পদ পাশে বসবে। চলতি সম্পদ পাশে অগ্রিম বিমা সেলামি বলে এই 600 টাকা লিখবো। 600 টাকা যেটি অগ্রিম ছিল সেইটা সমন্বয় দুই জায়গায় বসে। যেমন রেয়া মিলের আইটেমে একবার বসে, শুধুমাত্র একবার লিখেছি 3000, বাট 600 টাকা যে সমন্বয় ওটা দুইবার লিখবো। একবার অগ্রিম বিয়োগ করব, আর একবার চলতি সম্পদ পাশে লিখবো। এখানে একটা প্যাচ লাগানো আইটেম দেওয়া আছে, বিমা সালামি পরবর্তী বছরের 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। এইটা অনেক শিক্ষার্থী কিন্তু কমন মিস্টেক করে। 31শে মার্চ পর্যন্ত যদি পরিশোধ করা হয় তাহলে এই বছরের 12 মাস, সামনের বছরের 3 মাস, মোট 15 মাসের জন্য পরিশোধ করা হয়েছে, এটা বোঝায়। তার মানে এই 3000 টাকা বিমা সালামি যে রেওয়া মিলে দেওয়া আছে এটা কিন্তু 15 মাসের। তাই আমরা প্রথমে বিমা সালামি লিখবো 3000, এখান থেকে বাদ অগ্রিম 3000 কে 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 600 টাকা হবে। 15 দিয়ে ভাগ করলে 200 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 600 হয়। এটা থেকে বিয়োগ করে এখানে লিখলাম। এবং এই যে অগ্রিম বিমা সেলামি বিয়োগ করলাম আমরা 600, এই অগ্রিম বিমা কিন্তু আবার সম্পদ, চলতি সম্পদ পাশে লিখবো। অগ্রিম বিমা সেলামি বলে চলতি সম্পদ পাশে লিখবো। অর্থাৎ অগ্রিম বিমা সেলামি একবার বিমা থেকে বিয়োগ করব আর একবার চলতি সম্পদ পাশে লিখবো। এখানে অগ্রিম বিমা সেলামি টাকা দেওয়া ছিল না, কিন্তু আমাদের বের করে নিতে হবে, যেহেতু বলেছে 31শে মার্চ পর্যন্ত, এই বছরের 12 মাস, সামনের বছরের 3 মাস, 15 মাস। এই 3000 কে 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। এখানে বলেছে বিমা সেলামি 15 মাসের জন্য পরিশোধ, এখানে সরাসরি 15 মাস দেয়া আছে। তার মানে কি রেওয়া মিলে যে বিমা সেলামি দেয়া আছে সেটাকে লিখবো। এখানে বাদ অগ্রিম 15 মাসের জন্য দেওয়া হয়, 12 মাসের লাগবে, দিন দিয়েছি 15 মাস, তো 3 মাস বেশি দিয়েছি, তো 3 মাস অগ্রিম। 3000 কে 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 600 টাকা হবে, সেম আগের মতো, কিন্তু এখানে ভাষাগত চেঞ্জ করে দেয়া। এবং এই যে অগ্রিম বিমা 600 টাকা, এটা আবার চলতি সম্পদ, চলতি সম্পদ পাশে লিখবো অগ্রিম বিমা সেলামি বলে এই 600 টাকা। অর্থাৎ অগ্রিম বিমা সেলামি একবার বিমা সেলামি থেকে বিয়োগ করব, আরেকবার চলতি সম্পদ পাশে লিখবো। এখানে আবার বলেছে 3 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে,
3 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে মানে কি, এটা 15 মাসের। আমি এই আইটেমটা বিভিন্ন ভাবে কেন বলছি, আমি যখন এখানে লিখেছি যে 3 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে বলে বিমা সালামে রেওয়া মিলে দেওয়া থাকে 3000, তো সবাই দেখি অগ্রিম যখন বের করে তখন 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে, কিন্তু 12 দিয়ে ভাগ হবে না, 15 দিয়ে ভাগ হবে। 3 মাসের যদি অগ্রিম থাকে, 3 মাস অগ্রিম আর চলতি বছরের 12 মাস, মোট 15 মাস বোঝায়। সেই জন্য রেওয়া মিলে যে বিমা সালামে দেওয়া আছে 3000 লিখবো, এখান থেকে বাদ অগ্রিম যখন বিয়োগ করব, এটাকে 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে 600 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো খেয়াল করছো ভিতরে রান্না হচ্ছে, সেজন্য একটু শব্দ হচ্ছে। এখন উপায় নাই, যেহেতু লাইভটা শুরু করেছি, আবার ওইদিকে রান্নাও তো বন্ধ করা যায় না, তাই না? প্রেসার কুকারে রান্না হচ্ছে, সেজন্য শব্দ হচ্ছে, তোমরা তো শুনতে পাচ্ছ। যাই হোক, এই যে অগ্রিম বীমা 600 টাকা, আবার আমরা চলতি সম্পদ পাশে লিখবো অগ্রিম বীমা সালামি বলে। অগ্রিম আজকে আমি 40 পর্যন্ত কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসটিকে যদি প্রথম থেকে ঠিক মতো দেখে, যারা পরে জয়েন করেছো তারা দেখে নিবে পরবর্তীতে, এটা যদি কেউ ভালো মতো দেখে 40টা সমন্বয়ের সমাধান শিখতে পারবে। ওকে, বার্ষিক বীমা সালামির পরিমাণ 2400, রেওয়া মিলে দেওয়া আছে 3000, লাগবে 2400, দিয়ে রেখেছি আমি 3000, তার মানে কি বেশি দিয়েছি 600, ওই 600 অগ্রিম, তাহলে বীমা সালামি রেওয়া মিলে যদি দেওয়া আছে 3000 লিখবো, এখান থেকে বাদ অগ্রিম বিয়োগ করব 600। এই 600 কিভাবে পেলাম, লাগবে 2400, দিয়ে রেখেছি 3000, তার মানে এখানে 600 অগ্রিম, 600 বিয়োগ করে আমরা পাবো 2400। এবং এই 600 যে বিয়োগ করলাম, এটা হচ্ছে কিন্তু অগ্রিম খরচ, চলতি সম্পদ। চলতি সম্পদ পাশে লিখবো অগ্রিম বীমা সালামি বলে এই 600 টাকা। আরেকটা সমন্বয়, রেওয়া মিলে বীমা সালামি দেওয়া আছে 2400, আর বীমা সালামি পরবর্তী মাসের 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। এইটার সমস্যার সমাধান কি হবে? এটার জন্য আমরা প্রথমে এটা লিখবো 2400, বাদ অগ্রিম 600, বিয়োগ করে 1800, এবং এইখানে আবার লিখবো চলতি সম্পদ পাশে অগ্রিম বীমা সালামি এই 600। সব জায়গায় 600 বিয়োগ হচ্ছে না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মজুরির 5000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে, রেওয়া মিলে মজুরি 20000 টাকা। এটা সবাই পারবো আমরা। প্রথমে রেওয়া মিলে যে মজুরি দেওয়া আছে সেটা লিখে নিব, এখান থেকে বাদ অগ্রিম বিয়োগ করব এই 5000, এটা সহজ, সবাই পারবে। রেওয়া মিলে মজুরি যেটি দেওয়া ছিল সেটা লিখে নিলাম, এখান থেকে অগ্রিম বাদ দিলাম। আবার এই যে অগ্রিম বিয়োগ করেছি, ওটা তো সমন্বয়, তো সমন্বয় তো দুইবার লিখতে হবে। একবার মজুরি থেকে বিয়োগ করলাম, আর একবার চলতি সম্পদ পাশে অগ্রিম মজুরি নামে লিখবো এই 5000। 5000 টাকা যেহেতু সমন্বয়, অগ্রিম আছে ব্যয়, যে ব্যয় অগ্রিম আছে মজুরি থেকে বিয়োগ করেছি, আর একবার চলতি সম্পদ পাশে লিখেছি। পরবর্তী প্রশ্ন, কর ও অভিকর 5000 টাকা রেওয়া মিলে আছে, আর এখানে বলেছে কর ও অভিকর 1000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখবো কর ও অভিকর, রেওয়া মিলে যেটি দেওয়া আছে সেটা আগে লিখবো। সব সময় রেওয়া মিলে যেটি দেওয়া আছে সেটি বিশদের বিবরণী আগে লিখবো, এখান থেকে অগ্রিম বিয়োগ করব 1000 টাকা, বিয়োগ করলে 4000 টাকা হবে। এবং এই যে অগ্রিম খরচ বিয়োগ করলাম, ওটা তো চলতি সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে লিখবো অগ্রিম কর ও অভিকর, চলতি সম্পদ পাশে। কর ও অভিকর যেহেতু ব্যয়, তাই ব্যয় পাশে আমরা অগ্রিম বিয়োগ করলাম এবং চলতি সম্পদ পাশে লিখলাম, কারণ অগ্রিম ব্যয় চলতি সম্পদ, অগ্রিম খরচ চলতি সম্পদ। পরবর্তী লক্ষ্য করি, শিক্ষানবিশ ভাতা রেওয়া মিলে ছিল 10,000, তার সাথে অগ্রিম আছে 2000। শিক্ষানবিশ ভাতাটা কিন্তু ব্যয়, শিক্ষানবিশ সেলামি আয়, বাট শিক্ষানবিশ ভাতা ব্যয়। তো যেহেতু ব্যয়, শিক্ষানবিশ ভাতা আমি রেওয়া মিলে যেটি ছিল সেটি লিখলাম, এখান থেকে অগ্রিম বিয়োগ হবে, এই অগ্রিমটা বিয়োগ করে আমরা এখানে লিখব। এবং এই যে অগ্রিম খরচ যে বিয়োগ করলাম শিক্ষানবিশ ভাতা, অগ্রিম খরচ তো আবার সম্পদ, তাই আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন সম্পদ পাশে লিখবো চলতি সম্পদ পাশে অগ্রিম শিক্ষানবিশ ভাতা এই 2000 টাকা, যেটা এখানে বিয়োগ করেছি সেটা কিন্তু এখানে লিখবো, কারণ এটি সম্পদ। একবার বিয়োগ করব আর একবার চলতি সম্পদ পাশে লিখবো। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি,
ভাড়া 14 মাসের জন্য দেওয়া আছে 21,000। তার মানে এখানে বলতে চাচ্ছে 2 মাসের অগ্রিম আছে, এই যে অথবা দিয়ে দিয়েছি। তো এটা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, দুইটা একসাথে থাকবে না। আমি মূলত এটার বিকল্প এটা বুঝিয়েছি। মনে করি ভাড়া রেওয়া মিলে দেওয়া আছে 21,000 টাকা, সমন্বয়ে বলা আছে 2 মাসের অগ্রিম রয়েছে। এইভাবে না থেকে থাকতে পারে ভাড়া 14 মাস, মানে 12 মাসের চেয়ে 2 মাস বেশি, তো 2 মাস অগ্রিম। এই 2 মাসের অগ্রিম বের করবো কিভাবে? এই টাকাটাকে 14 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। এটা কিন্তু অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে। কি কমন মিস্টেক করে? 21,000-কে 12 দিয়ে ভাগ করে, কিন্তু 12 দিয়ে ভাগ হবে না, 14 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা এখানে লিখবো ভাড়া রেওয়া মিলে যেটি দেওয়া আছে 21,000 লিখবো, বাদ অগ্রিম 14 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 3,000 টাকা হবে। এটাকে 14 দিয়ে ভাগ করলে হয় 1,500, তাকে 2 দিয়ে গুণ করলে 3,000। 3,000 টাকা অগ্রিম আছে, 3,000 টাকা এখানে বিয়োগ করে লিখবো অগ্রিম বলে, এবং চলতি সম্পদ পাশে লিখবো এই অগ্রিম ভাড়া এই 3,000 টাকা। আর ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, 10 মিনিটও লাগবে না। রেওয়া মিলে বলা আছে অগ্রিম বীমা 2 বছর, সমন্বয়ে বলা আছে অগ্রিম বীমার অর্ধাংশ মেয়াদ উত্তীর্ণ। এখন 2 বছর লেখা থাকলে এই লেখাটা নাও থাকতে পারে। কিভাবে লিখবো? অগ্রিম বীমা তো সম্পদ, এটা সম্পদ পাশে লিখবো, কিন্তু অগ্রিম বীমার মধ্যে যেটুকু খরচ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নিঃশেষ হয়েছে, সেটুকু এখানে লিখবো বীমা খরচ বলে, এটার অর্ধেক 12,000 টাকা। এবং চলতি সম্পদ পাশে প্রথমে অগ্রিম বীমা যেটি দেওয়া ছিল লিখবো, এখান থেকে বিয়োগ করবো বাদ খরচ। ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু আমার উল্টা হচ্ছে। কিছুক্ষণ আগে কি করেছি? বিশদায় বিবরণীতে বাদ দিয়ে ওখানে আলাদা দেখাইছি, তাই না, খরচ থেকে। কিন্তু এখানে অগ্রিম বীমার মধ্যে খরচ হয়েছে, অগ্রিম বীমাটা তো সম্পদ, সম্পদ পাশে অগ্রিম বীমা লিখে ওখান থেকে খরচ বিয়োগ করব, আর এই খরচটা আবার এখানে লিখবো। এখানে যেহেতু অগ্রিম বীমার সম্পদ, তাই এখানে লিখে ওখান থেকে বিয়োগ করবো। অগ্রিমের মধ্য থেকে খরচ হচ্ছে, তাই অগ্রিম থেকে বিয়োগ করেছি। রেওয়া মিলে অফিস খরচ দেওয়া আছে 31,000 টাকা, সমন্বয়ে বলা আছে অফিস খরচ বাবদ 7,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এটা তোমরা সবাই পারবে। বিশদায় বিবরণীতে অফিস খরচ লিখবো, সেখান থেকে বাদ অগ্রিম বিয়োগ করব, অগ্রিম বিয়োগ করব, বিয়োগ করে এখানে লিখবো। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, সেখানে এই অগ্রিম অফিস খরচটা সম্পদ পাশে লিখবো, চলতি সম্পদ পাশে অগ্রিম অফিস খরচ বলে এই 7,000 টাকা চলতি সম্পদ পাশে লিখবো। এটা সহজ, পারবে। আর মাত্র কয়েকটা আছে। ভাড়া খরচ রেওয়া মিলে দেওয়া আছে 30,000 টাকা, ভাড়া প্রদানের মাসিক হার 2,000 টাকা। অগ্রিম আছে না বকে আছে, কিভাবে বুঝবো? ভালো করে লক্ষ্য করি। প্রতি মাসে 2,000, 12 মাসে 1 বছর, 2,000-কে 12 দিয়ে গুণ করব, গুণ করলে আমরা পাবো 24,000। 24,000 ভাড়ার প্রয়োজন হবে, কিন্তু আমি দিয়ে রেখেছি 30,000, তার মানে কি 6,000 টাকা বেশি দিয়ে রেখেছি, অগ্রিম আছে। তাই আমরা এখানে লিখবো ভাড়া খরচ এই 30,000 বাদ অগ্রিম 6,000, বিয়োগ করে 24,000 হলো। 6,000 কিভাবে হলো? ভাড়া 30,000 ছিল, কিন্তু লাগবে আমার 24,000। কেন 24,000 লাগবে? এই যে ভাড়া প্রদানের মাসিক হার 2,000, 2,000-কে 12 দিয়ে গুণ করলে 24,000, বাট এখানে দেওয়া আছে কত? 30,000। 24,000 করতে হলে আমাকে 6,000 বিয়োগ করতে হবে, তাই 6,000 অগ্রিম। এবং এই অগ্রিম খরচ 6,000 চলতি সম্পদ পাশে বসবে, অগ্রিম ভাড়া বলে চলতি সম্পদ পাশে বসবে। রেওয়া মিলে বীমা খরচ দেওয়া আছে 24,000 টাকা, 14,000 টাকা, সরি 14,000 টাকা। আর সমন্বয়ে বলা আছে অনুত্তীর্ণ বা অনিঃশেষিত বীমা 2,000। অনিঃশেষিত, অনুত্তীর্ণ, এইগুলার আরেক নাম হচ্ছে অগ্রিম। অগ্রিম বীমা সমন্বয়ে বলা আছে অগ্রিম বীমা 2,000। এটা এই অনিঃশেষিত মানে অগ্রিম, নিঃশেষ হয়নি, অগ্রিম আছে। কিভাবে লিখবো? রেওয়া মিলে যেটি লিখবো বীমা, সেটা আগে লিখবো বীমা খরচ 14,000 বাদ অগ্রিম এই অনিঃশেষিত যেটা, ওটা কিন্তু অগ্রিম, বারবার বলছি। এটি থেকে বিয়োগ করে এখানে লিখবো। এবং এই যে অগ্রিম বীমা 2,000 টাকা বিয়োগ করলাম, অনুত্তীর্ণ যেটা, মেয়াদ উত্তীর্ণ হয়নি যেটা, ওটা আবার যেহেতু অগ্রিম ব্যয় সম্পদ, চলতি সম্পদ পাশে লিখবো অনুত্তীর্ণ বীমা বা অগ্রিম বীমা বলে 2,000 টাকা।
অর্থাৎ একটি বিষয় খেয়াল রাখবো, অগ্রিম বলে এখানে যত টাকা বিয়োগ করব ঠিক তত টাকাই এখানে বলবে, আবার বকেয়া বলে যত টাকা যোগ করব তত টাকাই আবার দায় পাশে বলবে। এটা একটু খেয়াল রাখবো। আর 2-3 মিনিট লাগবে, কিছুক্ষণের মধ্যে অবশ্য জোহরের আজান দিবে, আজানের আগে শেষ করার চেষ্টা করছি। রেওয়া মিলে বেতন 18 মাসের জন্য 18,000 টাকা, তার মানে কি 12 মাসের পরিবর্তে 18 মাস দেওয়া আছে, 6 মাসের বেতন অগ্রিম আছে। তাহলে আমরা লিখবো বেতন খরচ অগ্রিম, অগ্রিম 6,000 টাকা। কিভাবে হলো? 18,000 কে 18 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, 6 মাসের বেশি। 18,000 কে 18 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, অনেকে ভুলে আবার 12 দিয়ে গুণ করবে, ভাগ করবে, কিন্তু 18 দিয়ে ভাগ হবে, কারণ 18 লেখা, যত লেখা থাকে তত দিয়ে ভাগ হয়। এবার এই যে অগ্রিম বেতন 6,000 টাকা আবার সম্পদ পাশে বলবে। একটু দ্রুত বলছি, কিছুক্ষণের মধ্যে আজান দিবে সেজন্য। এই যে বেতন 120%, তার মানে কি 20% অগ্রিম আছে, 12,000 টাকা। এটা লিখবো কিভাবে? প্রথমে বেতন যা আছে তাই লিখবো, বাদ অগ্রিম। অগ্রিমটা বের করবো কিভাবে? অনেক শিক্ষার্থী কি করে, এটির উপর 20% ধরে, কিন্তু না, সেটা করা যাবে না। এই 12,000 টাকা হচ্ছে 120%, তাহলে 12,000 টাকাকে 120 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ, 12,000 কে 120 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ, সেটা হবে এখানে। 12,000 কে 120 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ, বারবার বলছি কিন্তু। এটা বিয়োগ করে, অগ্রিমটা বিয়োগ করে 10,000 হবে। আর এই অগ্রিম খরচ যেটা, এটা হচ্ছে সম্পদ, সম্পদ পাশে লিখবো। আর মাত্র 3টা আছে। রেওয়া মিলে অগ্রিম বিমা সালামি 5,000, সমন্বয়ে বলা আছে 2,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা নিঃশেষ হয়েছে। তাহলে এটা আমরা কি করব? এই যে 2,000 টাকা নিঃশেষ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা সরাসরি খরচ পাশে লিখবো, পরিচালন ব্যয়ের মধ্যে। যেটা নিঃশেষ হয়েছে ওটা খরচ পাশে লিখবো। আর এই যে অগ্রিম বিমা কিন্তু সম্পদ, সম্পদ পাশে অগ্রিম বিমা লিখবো। এই 5,000 ওখান থেকে যেটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওটুকু বিয়োগ করবো বিমা খরচ নামে। অর্থাৎ এখানে যেহেতু রেওয়া মিলে অগ্রিম দেওয়া আছে, অগ্রিমটা সম্পদ পাশে লিখবো, ওখান থেকে খরচ বিয়োগ করব। আর ওই খরচটা আবার খরচের মধ্যে লিখবো, অর্থাৎ 2,000 টাকা একবার এখানে লিখবো বা সম্পদ পাশে বিয়োগ করব, কারণ এটা কিন্তু অগ্রিমের ভিতর থেকে খরচ হয়েছে, উল্টা হয়েছে। অগ্র প্রদত্ত বিমা সালামি 5,000। আচ্ছা, অগ্র প্রদত্তর আরেক নাম কিন্তু অগ্রিম। তার মধ্যে থেকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2,000, যেটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটুকু খরচ। তাই এখানে লিখবো পরিচালন ব্যয়ের মধ্যে বিমা খরচ, এই যেটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা খরচ হয়েছে বা নিঃশেষ হয়েছে 2,000 লিখবো। এবং এই 2,000 যেহেতু খরচ হয়েছে, অগ্রিম থেকে বিয়োগ হবে সম্পদ পাশে। এখন এখানে অগ্রিমের আরেক নাম অগ্র প্রদত্ত, কিন্তু বারবার বলছি অগ্র প্রদত্ত। অপ্রদত্তটা দায়, বকেয়া, আর অগ্র প্রদত্তটা সম্পদ, ব্যয়, সম্পদ, ব্যয় অগ্রিম দেওয়া হয়েছে। তো অগ্র প্রদত্ত বিমা বা অগ্রিম বিমা প্রথমে লিখবো, ওখান থেকে এই 2,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বিয়োগ করবো। অর্থাৎ অগ্রিম বিমার মধ্যে থেকে খরচ হয়েছে তাই বিয়োগ করলাম অগ্রিম বিমা থেকে। অগ্রিম বিমার আরেক নাম অনুত্তীর্ণ বিমা, অনিঃশেষিত বিমা, অগ্র প্রদত্ত বিমা, এর ইংরেজি হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। অগ্রিম পরিবহন খরচ, আজকের আলোচনা শেষ শেষ। অগ্রিম পরিবহন খরচ যেটি দেওয়া আছে, ওখান থেকে এত টাকা খরচ হয়েছে, যেটা খরচ হয়েছে সেটা খরচ পাশে লিখবো। পরিবহন, অগ্রিম পরিবহন খরচ, পরিবহন খরচটা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে লিখবো, কিন্তু পরিবহন খরচ যেটুকু খরচ হয়েছে। এবং এইটা আমরা আবার এইখানে লিখবো, অগ্রিম পরিবহন বলে লিখবো 6,000 বাদ খরচ। এখানে কিন্তু একটা প্যাচ লাগাই দেওয়া আছে, অগ্রিম পরিবহন খরচের 2,000 টাকা সেবা পাওয়া গেছে। সেবা পাওয়া গেছে মানে কি? কাজ করে দিয়েছে, আমি অগ্রিম দিয়েছিলাম, সে কাজ করে আমাকে দিয়েছে, মানে মেয়াদ শেষ, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই এই সেবা পাওয়া গেছে, এটা কিন্তু সেবা আয় না। এখানে বলতে চাচ্ছে অগ্রিম পরিবহন খরচ আমি পরিশোধ করে দিয়ে 2,000 টাকা দিয়েছে, মানে কি ওটা আর আমার অগ্রিম নাই, খরচ হয়ে গেছে। তাই আমি ওই 2,000 টাকা খরচ পাশে লিখবো এবং অগ্রিম পরিবহন থেকে বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 40টা হয়েছে আর আজান দিচ্ছে এখন। তো এই ছিল আজকে আমার আলোচনা। যেহেতু আজান শুরু হয়ে গেছে, আমি আর আজকে আলোচনা করতে চাচ্ছি না। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।